খালেদার বিদেশে চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের না, তামাশা বলছেন বিএনপির আইনজীবীরা। নির্বাচন নিয়ে আস্থার সংকট আছে, সুষ্ঠু ভোটের চ্যালেঞ্জ নিতে চায় কমিশন, মন্তব্য সিইসি। ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে বিএনপির রোড মার্চ, সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনের ঘোষণা। এগিয়ে চলেছে উড়াল ও পাতাল মেট্রো রেলের কাজ, 2030 সালের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক গড়ার পরিকল্পনা। শেষ মুহূর্তে এসে শাটডাউন এড়ালো বাইডেন সরকার, প্রতিনিধি পরিষদে পাশ হল স্বল্প মেয়াদী অর্থায়ন বিল। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7:21 সংবাদে, সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদনের উপর মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী বলেছেন, 401 ধারা অনুযায়ী আবেদন গ্রহণ করার কোনো সুযোগ নেই। আইনের যদি কোনো পরিবর্তন করতে হয় তাহলে খালেদা জিয়াকে দেয়া শর্তযুক্ত মুক্তি বাতিল করতে হবে, সেক্ষেত্রে তাকে আবারও জেলে যেতে হবে বলেও জানান মন্ত্রী। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। আদালতের দণ্ডিত আসামি খালেদা জিয়া বয়স ও অসুস্থতায় মানবিক দিক বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। মাত্র 6 মাসের মেয়াদ হলেও এরই মধ্যে 8 দফা সময় বেড়েছে। বিদেশে চিকিৎসার আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা আবেদনের আইনগত মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। তিনি বাসায় থেকে তার চিকিৎসা নেবেন। দ্বিতীয়, তিনি বিদেশে যেতে পারবেন না। দুটি শর্তযুক্তভাবে তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং সাজা স্থগিত রেখে সেটা বাতিল করে তারপরে আবার পুনরায় বিবেচনা করার স্কোপ থাকলে সেটা করা হবে। ফৌজদারি কার্যবিধির 401 ধারার কোনো দরখাস্ত যদি একবার নিষ্পত্তি করা হয়, সেই নিষ্পত্তির কৃত দরখাস্ত পুনর্বিবেচনা করার কোনো অবকাশ আইনে থাকে না। যেই দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে সেটা একটা পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজাকশন, এটা আর খোলার কোনো উপায় নাই। 401 ধারা অনুযায়ী দেশের চিকিৎসার কথা বলা হয়েছে বিধায় এর বাইরে যাবার কোনো সুযোগ নেই। অমানবিক হবে বলেই আদেশটি বাতিল হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী। 401 ধারার ক্ষমতা যখন সরকার প্রয়োগ করে তখন সেটাকে আদালতে চ্যালেঞ্জ করা যায় না। এখন যেই আদেশ আছে বাতিল করে তাকে যদি আবার কারাগারে নেওয়া হয় তাহলে পরে তিনি আদালতে যেতে পারেন। তবে বিধান থাকা সত্ত্বেও আইনের বরখেলাপ হয়েছে বলে দাবি করেছেন খালেদা জিয়ার আইনজীবী। সেই আবেদনটা আইনগতভাবে বিবেচনা না করে রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়েছে। আইন মন্ত্রণালয় মতামত দিয়েছে, এখন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচনে মানুষের মাঝে আস্থার সংকট রয়েছে বলে মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের চ্যালেঞ্জ নিতে চায় কমিশন। 2014 ও 2018 সালের নির্বাচনে বিতর্কের চাপ বর্তমান কমিশনের উপর পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। শিউলি শবনম জানাচ্ছেন বাকিটা। নির্বাচনের প্রস্তুতি বেশ আগে থেকেই নেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে আগারগাঁওয়ে ইটিআই ভবনে 2 দিনের এই কর্মশালা। 50 জন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে এই কর্মশালায় অংশ নেন আরও 50 নির্বাচনী কর্মকর্তা। কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, 2014 ও 2018 সালের নির্বাচনের বিতর্কের চাপটা কমিশনের উপর এসে পড়েছে। আন্তর্জাতিকভাবে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে কর্মকর্তাদের স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন সিইসি। বর্তমান যে নির্বাচনটা করতে যাচ্ছে সেটার একটা বিশেষ দিক হচ্ছে যে অভিযোগ বা বিতর্কের যে মাত্রাটা একটু অতিরিক্ত। 14 এবং 18 চাপটা এসে আমাদের উপর পড়েছে। সো ক্রেডিবল তখনই হবে যখন আমরা আমাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে স্বচ্ছতাটা প্রতিপাদিত করতে পারব। আস্থার সংকটই নির্বাচনের আসল সংকট বলে মন্তব্য করেন সিইসি। বলেন, আগামীতে আস্থার সংকট ঘুচিয়ে নির্বাচন কমিশন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ নিতে চায়। আমরা কিন্তু এই চ্যালেঞ্জটা গ্রহণ
করতে চাই যে না, আমাদের অধীনে আগামীতে যে নির্বাচনটা হবে সেটা অবাধ হবে, নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণ হবে এবং একই সাথে স্বচ্ছ হবে। নির্বাচনে ক্ষতিকর কোনো প্রভাব যাতে না পড়ে সেজন্য অপপ্রচার রোধে কঠোর হওয়ার কথাও জানান সিসি। অনেক কিছু বানিয়ে ছেড়ে দেওয়া হতে পারে, সেগুলো কিন্তু আমরা কঠোরভাবে প্রতিরোধ করব। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে খালেদা জিয়াকে বিদেশে যেতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেশবিরোধী ফেনীর ছাগলনাইয়ায় 14 দলের জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী ভয়েস অব আমেরিকাকে যা বলেছেন সেটাই চূড়ান্ত। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা এই বাংলার অপরাজেয় শক্তি, তাকে কোনো অপশক্তি দমাতে পারবে না। 14 দলের দেশবিরোধী শক্তিকে প্রতিহত করবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে, যেটা তিনি অলরেডি বলে দিয়েছেন। তিনি দণ্ডপ্রাপ্ত, 7 বছর দণ্ডপ্রাপ্ত মাননীয় প্রধানমন্ত্রী। তাদের আত্মীয় স্বজনের রিকোয়েস্টে তাকে দণ্ড স্থগিত করে তার বাসায় থেকে চিকিৎসা সেবার সুযোগ করে দিয়েছেন। সরকারের বিদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ময়মনসিংহের ত্রিশালের বগার বাজারে রোড মার্চ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, ক্ষমতা থেকে সরাতে সরকারকে বাধ্য করা হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে অগণতান্ত্রিক সরকারের বিদায় ঘণ্টা বাজানো হবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। গাড়ি বহর নিয়ে বিএনপির রোড মার্চ কর্মসূচিটি ময়মনসিংহ শহর হয়ে ঈশ্বরগঞ্জ, নান্দাইল ঘুরে কিশোরগঞ্জ গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। দিনের ভোট রাতে করে যেই সরকার এখন ক্ষমতায় অধিষ্ঠিত আছে, সেই সরকার যতক্ষণ না স্বেচ্ছায় বিদায় নেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। মেট্রো রেল সরাসরি লাইন বদল হবে না ঠিকই, কিন্তু স্টেশনে প্রায় সবকটি লাইনে কোনো না কোনোভাবে সংযুক্ত থাকবে। সবচেয়ে বড় স্টেশন বা ইন্টারসেকশনটি কেন্দ্রীয় রেল স্টেশন কমলাপুরী করার পরিকল্পনা আছে। সেগুলো ঠিক কিভাবে হবে তার উত্তর খুঁজেছেন মোহাম্মদ নুরুন্নবী। একই সাথে উড়াল ও পাতাল মেট্রো যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। নির্মাণের 2 পর্যায়ে প্রথম মেট্রো এমআরটি লাইন 6 উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল কাজ শেষ। আবার সম্প্রসারিত অংশ 3য় পর্যায়ে মতিঝিল থেকে কমলাপুর ডিসেম্বর 2025 সালে শেষ করার আশা প্রকল্প সংশ্লিষ্টদের। এদিকে দ্বিতীয় মেট্রো এমআরটি লাইন 1 পূর্বাচল ও প্রগতি সরণি 2 রুটে বিভক্ত। পূর্বাচল রুট উড়াল হলেও প্রগতি সরণি রুটটি বিমানবন্দর থেকে কমলাপুর পুরোটাই মাটি নিচ দিয়ে নির্মিত হবে। মতিঝিল থেকে কমলাপুর স্টেশনের যে পিয়ারগুলো আছে সেগুলো আমরা তোলা শুরু করেছি। কমলাপুরে আমাদের এরকম একটা বড় জাংশন হবে, এমআরটি লাইন 6, এমআরটি লাইন 1, এমআরটি লাইন 2, এমআরটি লাইন 4, এই 4টা লাইনের একটা এখানে জাংশন হবে। দেশের প্রথম উড়াল মেট্রো এমআরটি লাইন 6 ও পাতাল মেট্রো এমআরটি লাইন 1 এর আন্তঃসংযোগ হচ্ছে কমলাপুরে, যেখানে কমলাপুর স্টেশনের মূল ভবনের পাশে আরেকটি স্টেশন নির্মাণ করা হবে। পাতাল অংশে থাকবে পাতাল মেট্রো স্টেশন, উড়াল অংশে থাকবে উড়াল মেট্রো স্টেশন। কোনো যাত্রী যদি চায় মেট্রোতে এসে সাধারণ ট্রেনে উঠতে পারবে, সাধারণ ট্রেনের যাত্রী আবার মেট্রোতেও উঠতে পারবে। আর এই স্টেশনটি নির্মাণের ফলে ঐতিহ্যবাহী যে কমলাপুর রেলওয়ে স্টেশন আছে তার সৌন্দর্য কোনো অংশেই ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ ভবনটি যাতে আরও স্পষ্ট করে দেখা যায় সেই চেষ্টাই করবেন প্রকল্প সংশ্লিষ্টরা। এখন কিন্তু এমআরটির মাধ্যমে এই স্টেশনের জনসাধারণ ভিতরের অংশের সৌন্দর্য এবং বাইরের অংশের সৌন্দর্য দেখতে পারবে, এবং তার সাথে আমরা যে এমআরটি স্টেশনটা করছি কমলাপুর রেলওয়ে স্টেশনের সাথে স্থাপত্য নকশার সাথে সামঞ্জস্যপূর্ণ করে আমরা এটা তৈরি করছি। একইভাবে তৃতীয় মেট্রো এমআরটি লাইন 5 নর্দার্ন ও সাউদার্ন রুটে কয়েকটি আন্তঃসংযোগ রয়েছে। লাইন 5-এ নর্দার্ন রুটে লাইন 6 মিরপুর 10 নম্বর স্টেশনে এবং লাইন 5-এর সাথে লাইন 1-এ ক্রসিং হবে নতুন বাজার স্টেশনে। সাউদার্ন রুটটি গাবতলী মাল্টিমোডাল হাব থেকে কলাবাগান, কাউরান বাজার, হাতিঝিল হয়ে
আফতাবনগরে এসে একটা ইন্টারসেকশন নেবে লাইন 1-এর সাথে। এই লাইনটির শেষ প্রান্ত দাসেরকান্দি। নতুন বাজারে এমআরটি লাইন 5 নর্দার্ন রুট, এমআরটি লাইন 5 লাইন 1, এই দুইটার একটা জাংশন হচ্ছে। আমাদের বড় আরেকটা জাংশন হবে আমাদের গাবতলীতে। গাবতলীতে 4টা লাইনের একটা ইন্টারচেঞ্জ হবে, 2, 4, 1 এবং নর্দার্ন রুট এবং সাউথ। অন্য লাইনগুলো এমআরটি লাইন 4 মতিঝিলের ইন্টারসেকশন নিয়ে চলে যাবে নারায়ণগঞ্জ। এমআরটি লাইন 2 সাভার ইপিজেড থেকে হেমায়েতপুরে এসে ইন্টারসেকশন নেবে লাইন 5-এর সাথে। একইভাবে মোট 6টি মেট্রো দিয়ে 2030 সালের মধ্যে একটি শক্তিশালী মেট্রো নেটওয়ার্ক গড়ার পরিকল্পনা সরকারের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। অচলাবস্থা এড়াতে শেষ মুহূর্তে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে তহবিল বিল পাশ হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে স্বল্পমেয়াদী অর্থায়ন বিলটি পাশ হয়। এর ফলে কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আরও 45 দিনের জন্য চালু রাখা সম্ভব হবে। বিরতি, যখন ফিরছি তখন থাকছে। বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব একটি জাতির রূপকার এর মুক্তি 13 অক্টোবর। উন্মুক্ত হল নতুন ট্রেইলার। কর্মহীন দিন যাপনে অসুস্থ হচ্ছেন প্রবীণরা, অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমাজ গঠনের পরামর্শ। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। আগামী 13 অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি বায়োপিক মুজিব একটি জাতির রূপকার। রাজধানী একটি হোটেলে এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ জানান, দীর্ঘ 4 বছরের প্রতীক্ষার পর বাংলা ভাষাভাষী সহ বিশ্ববাসী চলতি মাসেই চলচ্চিত্রটি দেখতে পারবেন। 2 ঘণ্টা 58 মিনিটের বায়োপিকে তুলে ধরা হয়েছে খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠার ইতিহাস। বিশ্বের বিরল রাজনৈতিক ব্যক্তিত্ব মুজিব কোনো ফিকশন চরিত্র নন, বরং বাস্তব, সত্য এবং মহাকাব্যিক চরিত্র। মুক্তির মহানায়কের জীবনী ভিত্তিক বায়োপিকটি শেষ হয়েছে 75-এর 15 আগস্ট দিয়ে। এই ছবি ইনশাআল্লাহ আমরা মুক্তি দেব 13ই অক্টোবর, অর্থাৎ এই মাসেই 2 সপ্তাহের মাথায় আমরা এই ছবি সমগ্র বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। আমরা বেশ আগে এটির সেন্সর সার্টিফিকেট দিয়েছিলাম, খুব সহসা ভারতেও এটি সেন্সর সার্টিফিকেট পেতে যাচ্ছে উইদিন 1 উইক টাইম আই থিঙ্ক। সুতরাং আমরা প্রথমে বাংলাদেশে মুক্তি দিতে চাই, কারণ বঙ্গবন্ধু এই বাংলাদেশের রূপকার। উত্তরায় ছিনতাইয়ে বাধা দেয়ায় 2 ভাইকে ছুরিকাঘাতের ঘটনায় 2 ছিনতাইকারীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। রাজধানীর পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে ছিনতাই হওয়া টাকা ও মোবাইল উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, তথ্য প্রযুক্তি ও সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে রফিক ও নাসিরকে গ্রেফতার করা হয়। তারা মাদক সেবন ও কেনাবেচার সাথেও জড়িত। গেল 27 সেপ্টেম্বর রাতে উত্তরায় চলন্ত পিকআপে উঠে মোবাইল ও টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় বাধা দিলে দেলোয়ার হোসেন ও তার ভাইকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। রক্তাক্ত অবস্থায় তাদেরকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করে। গড় আয়ু বাড়ার কারণে বাড়ছে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও। দেশে বর্তমানে 1,53,00,000-এর বেশি প্রবীণ ব্যক্তি রয়েছেন। 2050 সাল নাগাদ এর সংখ্যা পৌঁছাতে পারে 4.5 কোটিতে। বিপুল এই জনগোষ্ঠীর বড় অংশই সাধারণত কর্মহীন জীবনযাপন করেন, যে কারণে দ্রুত অসুস্থ হয়ে পড়েন তারা। অথচ প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগানো গেলে তা হতে পারে দেশ ও সমাজ গঠনের এক সহায়ক শক্তি। বাকিটা জানাচ্ছেন মফিউর রহমান। সাল 1921, মানুষের গড়ায়ু ছিল মাত্র 20 বছর। 100 বছর পর 2023 সালে এসে গড়ায়ু দাঁড়িয়েছে প্রায় 73 বছরে। এর পেছনে কাজ করেছে যুদ্ধবিগ্রহ, মহামারী কমে যাওয়া, চিকিৎসা বিজ্ঞান, খাদ্য নিরাপত্তা, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার উন্নয়ন সহ জনসচেতনতা বৃদ্ধি। মানুষের গড়ায়ু বাড়ার কারণে ষাটোর্ধ্ব বা প্রবীণ মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। জরিপ বলছে 2001 সালে দেশে মোট জনসংখ্যার
6.23% ছিলেন প্রবীণ জনগোষ্ঠী। 2022 সালে এ হার বেড়ে দাঁড়ায় 9.28%। বর্তমানে দেশে প্রবীণ ব্যক্তির সংখ্যা 1,53,00,000-এর বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 2050 সাল নাগাদ দেশে প্রবীণ ব্যক্তির সংখ্যা হতে পারে 4 কোটি। ওই সময়ে মোট জনসংখ্যার হিসেবে তা হবে প্রায় 22%। বিপুল এ জনসংখ্যার সিংহভাগই সাধারণত কর্মহীন সময় কাটান, অথচ তাদের ঝুলিতে রয়েছে নানা মূল্যবান অভিজ্ঞতা। নবীনদের জন্য যা হতে পারে দিক নির্দেশনার অনুষঙ্গ। রিটায়ারমেন্ট পিপুলদেরকে কর্মক্ষম করার আমাদের দেশে এখনো কোনো স্কোপ তৈরি হয়নি। এটা যদি হতো তাহলে রিটায়ারমেন্ট তারা ভাবতো না। বিনিময়টা হওয়া দরকার এবং অভিজ্ঞতা তারা নিলে, নতুনরা যেটা জানে না প্রবীণদের কাছ থেকে জানলে অবশ্যই দেশের জন্য উপকার হবে। চাকরি থেকে অবসর নেয়ার পর কর্মহীন জীবনযাপন, আর্থিক দুশ্চিন্তা মানুষকে দ্রুত বুড়িয়ে তোলে। শরীরে বাসা বাঁধে নানা রোগ ব্যাধি। সম্মানের বিনিময়ে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হলে এই অবস্থার পরিবর্তন ঘটবে। গভর্নমেন্টের যে টপ লেভেলের যারা আছে, যেমন সচিব লেভেলের যারা আছে, তারা কিন্তু রিটায়ার্ড করলেও তাদের এক জায়গায় না এক জায়গায় রেভলিউশন হয়ে যাচ্ছে, কিন্তু তারপরের লেভেলটাকে গভর্নমেন্ট আর টেক কেয়ার করতেছে না। আমি যখনই সচ্ছল থাকব, আমার যা আমি চাচ্ছি তাই আমি পাবো, তখন আমার কোনো টেনশন থাকবে না, আমি সুস্থ থাকব, সবল থাকব। প্রবীণদের কর্মক্ষম রাখতে নিয়মিত শরীরচর্চার পাশাপাশি প্রয়োজনে নানা কাজে নিজেকে ব্যস্ত রাখা। 65 ইয়ার্সের পরে স্ট্রেস কমায় সে যদি একটা পরিকল্পিত জীবনের ধারায় চলে, সে অনেকদিন সুস্থভাবে জাতি, দেশ এবং মানুষের জন্য কল্যাণ করে যেতে পারবে। রিটায়ার করার পরে আরও বেশি মুভমেন্ট বাড়াইতে হবে, একটু হাঁটাহাঁটি করা, বাজারে হেঁটে যাওয়া, একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা, যোগব্যায়াম করা, এগুলো করলে পরে তার সব কিছু পরিপূর্ণ থাকবে। অবসরের পর অলস জীবন নয়, বরং প্রাণবন্ত কর্মচঞ্চল থেকে নিজের অভিজ্ঞতা দিয়ে সমাজ ও দেশকে ঋদ্ধ করবেন আমাদের অগ্রজরা। তাদের হাত ধরেই এগিয়ে যাবে সমাজ। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। একসময় যারা জীবনের সর্বস্ব দিয়ে সন্তানদের বড় করেছেন, তারা এখন বৃদ্ধাশ্রমে। সন্তানদের অযত্ন আর অবহেলার শিকার এই মানুষগুলোর ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। নীলফামারী প্রতিনিধির তথ্য ছবিতে মাসুম আলিসা জানাচ্ছেন বিস্তারিত। একজন তো গেল আর একজন আছে, কোনো না কইছে বেটা ভাই ওর বিরুদ্ধে। সংসার বড় নির্মম এক জায়গা। যাদের সারা জীবন মায়া মমতা দিয়ে বড় করা হয়, একসময় সেই সংসারের মানুষগুলো আর দেখে না তাদের। নানা অজুহাতে বুড়ো বয়সে বাবা মাকে রেখে যায় তারা বৃদ্ধাশ্রমে। পরিবার পরিজনহীন সকাল দুপুর সন্ধ্যা কাটতে থাকলেও তাদের মন পড়ে রয় সেই সংসারেই। আমার বোন ওখানে রাখি গেছে, আমি 13-14 মাসের মতো হচ্ছে। বউ মারা গেছে, ছেলে গেছে শ্বশুর বাড়ি, বেড়ি আছে পড়ার বাড়ি। টিপি দেখি, 3 বেলা খাই, খাওয়া দাওয়া করে সাজু আব্বা খেলে। ভাড়া বাড়ি ছিলাম সোদপুরে, ওখান থেকে সাজু আব্বা আমাকে নিয়ে এসে এই এখানে আসি, এখনো ভালোই আছি। এখন আমার হাত পা পড়ে গেল, মাইয়ে পালিয়ে গেল। হ্যাঁ, এখন আমার খবর দিয়ে ধরিয়েছি বাবা গাড়ি, টেম্পু গাড়ি। এই সাগন থেকে আসি, 1 বছর থেকে আসি। 10% জমির ওপরে নির্মিত নীলফামারী জেলার একমাত্র নিরাপদ বৃদ্ধাশ্রমে আছেন অসহায়, হতদরিদ্র, প্রতিবন্ধী ও পরিবার পরিজন বিচ্ছিন্ন 23 জন বাবা মা। সাজুদার রহমান সাজু নামে এক ব্যবসায়ী 2018 সালে গড়ে তোলেন এই নিরাপদ বৃদ্ধাশ্রম। কোনো বৃদ্ধাশ্রমই কাম্য না, সবাই প্রতিটা সন্তান যেন ভুল বুঝে তার বাবা মাকে ফেরত নিয়ে যায়, এই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ আমি পাইছি, এবং 27টা বৃদ্ধ বাবা মাকে আমি তাদের ইয়ের মধ্যে ফেরত দিতে পাইছি, এবং এখানে সকল বিধবার মধ্যে থাকা খাওয়া চিকিৎসা কাগজ সব ফ্রি, সবার সহযোগিতা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান চলছে। এখানে কাজ করেন মঞ্জিলা পারভিন, জানান অসহায় মানুষদের সেবা করতে পেরে গর্বিত তিনি। আমি এখানে নিরাপদ বৃদ্ধাশ্রমে সকল দায়িত্ব হিসেবে আছি। এখানে 22-23 জন বৃদ্ধ মা বাবা আছে, আমি তার সেবা করি। প্রতিষ্ঠার 6 বছরে 27 জন বাবা মাকে সন্তানদের কাছে ফিরিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। বৃদ্ধাশ্রমটি সচল রাখতে বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগীরা। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। মাসুম আলিসা,
একুশে টেলিভিশন। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন থাকছে। রাউজানে হৃদয় হত্যাকাণ্ডের প্রধান 2 আসামি গ্রেফতার, খামারের কাজ নিয়ে ছিল বিরোধ। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। টেকসই ঢাকা গড়তে ভূগর্ভস্থ পানি নিয়ে এখনই সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ঢাকা ওয়াসার ওয়াটার অপারেটর্স পার্টনারশিপ WOP প্রকল্পের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশুদ্ধ পানির সংকট ঘোচাতে প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার উপরও জোর দিতে হবে। ঢাকার প্রধান 4টি নদী দূষিত হয়ে পড়ায় ভূ উপরিভাগের পানি ব্যবহার বেশ চ্যালেঞ্জিং উল্লেখ করে ওয়াসাকে আধুনিক পানি ব্যবস্থাপনার তাগিদ দেন তারা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক সহযোগী সংস্থা VEI এর আঞ্চলিক পরিচালক ডক্টর অ্যাড্রিয়ান মেলস। চট্টগ্রামের রাউজানে কলেজ ছাত্র শিবলি সাদিক হৃদয়কে অপহরণের পর হত্যাকাণ্ডের ঘটনার প্রধান আসামি উচিং থুয়াই মার্মা ও তার সহযোগী ক্যাসাই অং চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে কর্ণফুলীর নতুন ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খামারের কাজ নিয়ে বিরোধের জের ধরে শিবলিকে অপহরণের পর হত্যার বিষয়টি স্বীকার করেছে তারা। গেল 28 আগস্ট শিবলি সাদিককে অপহরণের পর দুর্বৃত্তরা তার বাবার কাছ থেকে 2 লাখ টাকা মুক্তিপণ আদায় করে। এরপর তাকে হত্যা করে মরদেহ খণ্ড বিখণ্ড করে মাটিতে পুঁতে রাখে। ওই ঘটনায় নিহতের পরিবার রাউজান থানায় মামলা করলে পুলিশ জড়িত সন্দেহে 2 জনকে আটক করে। কলেজ ছাত্র শিবলি রাউজানের কদলপুরে এক মুরগি খামারে ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। পরিকল্পনা করেন এবং অপহরণের মূল উদ্দেশ্য ছিল হৃদয়কে উচিত শিক্ষা দেওয়া। গোপালগঞ্জে অনাবাদি পতিত জমি এবং জলবদ্ধ বিলে ডালি পদ্ধতিতে সবজি ও মশলা জাতীয় ফসল উৎপাদন করে সাড়া ফেলেছে স্থানীয় কৃষি বিভাগ। টুঙ্গিপাড়ার বালাডাঙ্গা গ্রামের পূবের বিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৈতৃক জমিতে হচ্ছে সবজির আবাদ। নতুন এই পদ্ধতির চাষাবাদে উদ্বুদ্ধ হচ্ছেন স্থানীয় কৃষক। গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের প্রতিবেদন জানাচ্ছেন মাসুম আলিসা। বিলের পানিতে বাঁশের খুঁটির উপর ঝুলছে বিশেষ পদ্ধতিতে বানানো ডালি, তার উপরে নেটে ঝুলছে লাউ, কুমড়া, শশা, ধুন্দুল, চিচিঙ্গা সহ নানা ধরনের সবজি। পতিত জমি চাষাবাদের আওতায় আনতে আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার উন্নয়ন প্রতিনিধি শহীদুল্লাহ খন্দকার ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে টুঙ্গিপাড়ার বালাডাঙ্গা গ্রামের পূবের বিলে প্রধানমন্ত্রীর পৈতৃক জমিকে আবাদি জমিতে রূপ দেয় কৃষি বিভাগ। এছাড়া রাস্তার খাদে গোড়া পদ্ধতিতে মশলা জাতীয় ফসলও উৎপাদন হচ্ছে। এ পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হচ্ছেন কৃষক। ডালি পদ্ধতিতে চাষ করা দেখলাম, তেল, সার, কীটনাশক এগুলো কিছুই লাগে না। বাঁশ মান দিয়ে এইগুলো করে খুব সুন্দর ফসল পাইছে, টাকা পয়সাও ভালো হয় এতে। ডালি পদ্ধতি যদি আরও চাষ করা যায় অনাবাদি জমিতে, তাহলে পাশাপাশি মাছ প্লাস হাঁস এবং সবজি সারা বছরই আমরা ফলন পাই। আগামীতে আমার নিজস্ব জমিতে ডালি পদ্ধতিতে চাষ করব। আর এভাবে চাষ করলে সারা বছরই ফসল পাওয়া যায়। প্রথম যে সময় আমরা কাজ শুরু করেছি একেবারে মরুভূমির মতো, মানে এখানে কোনো সবজি বলতে কিছু বা কোনো ফসল বলতে কিছু ছিল না। ডালি পদ্ধতির সবজি আবাদ গোপালগঞ্জে মডেল হিসেবে শুরু হয়েছে। খালের কচুরি ব্যবহার করে আমরা ভাসমান পদ্ধতিতে সবজি করতেছি, ওই কচুরি দিয়ে আমরা সার উৎপাদন করতেছি, রাস্তার 2 পাশে সবজি উৎপাদন করতেছি। ডালি পদ্ধতিতে যে সবজি চাষটা করা হচ্ছে এটা মডেল হিসেবে এই বছর কেবল শুরু করা হয়েছে। ডালি পদ্ধতিতে রাসায়নিক সার, কীটনাশক কিছুই লাগে না। এখন গোপালগঞ্জ সদর, এখন কোটালীপাড়া, এখন মকসেদপুর, আপনি এখন যদি যান আমি এখন দেখাতে পারবো অন্য জায়গা, ওরা নিজেতে করছে মোটিভেশন। ডালি ও গোড়া পদ্ধতি এবং ভাসমান বেডে সবজি উৎপাদনে কৃষক লাভের মুখ দেখবে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এগিয়ে চলেছে উড়াল ও পাতাল মেট্রো রেলের কাজ। 2030 সালের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক গড়ার পরিকল্পনা। শেষ মুহূর্তে এসে শাটডাউন এড়ালো বাইডেন সরকার। প্রতিনিধি পরিষদে পাশ হলো স্বল্প মেয়াদী অর্থায়ন বিল।
সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়, দেখার আমন্ত্রণ রইল।